আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী এবং আমি মাহবুবা জারিন ডায়না। মাইক্রো ক্রেডিট ব্যাংক থাকলে তরুণদের আর চাকরি খুঁজতে হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার হিসেবে দায়িত্ব হলো তরুণদের সুযোগ সৃষ্টি করে দেওয়া, তাই মাইক্রো ক্রেডিট ব্যাংক তৈরির দায়িত্ব সরকারের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। উপস্থিত সবাইকে আমার বিগত সময়ে প্রচলিত ব্যাংকিং খাতে বিপুল সংখ্যক গ্রাহকের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে, অথচ মাইক্রো ক্রেডিট নিয়ে আমানতদারির সাথে কাজ হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না। রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এটা কারো মনোভার জন্য না, এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিও কে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না, যে মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। সেখানে লাইসেন্সের মধ্যে আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। মাইক্রো ক্রেডিটের মাধ্যমে তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। জামানতওয়ালা ব্যাংক যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া। এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হবে আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে আছে, তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সহ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী পরিচালকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। আগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় কিছু এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকাগুলো হলো কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী উড়াল সড়ক সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বাংলাদেশে পুশিং করছে ভারত। তবে এদেশে অবৈধ ভারতীয়দের খুঁজে বের করে নিয়ম মেনে হস্তান্তর করা হবে। গহীন অরণ্যের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ রাখতে ভাসমান ভয়েসিং বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান, ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশিং করছে, যা আন্তর্জাতিক আইন বিরোধী। ভারতের পুশিনের ঘটনার প্রতিবাদে জানানো হয়েছে। পুশিনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে, ইউএনএইচসিআর এর কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা প্রশ্নের চেষ্টা করছে, বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া পুষিং করতে পারবে না। ফারাক্কা বাঁধের ফলে সৃষ্ট পানি সমস্যা নিরসনে করা গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। পানি অধিকার নিশ্চিত করতে এবার দীর্ঘমেয়াদী ও টেকসই চুক্তির প্রস্তুতি শুরু করা দরকার বলে মত ভূ রাজনীতি বিশ্লেষক ও রাজনীতিবিদদের। এজন্য বর্তমান চুক্তির দুর্বলতা কাটানো ও অভিন্ন নদী সংযুক্ত এ অঞ্চলের দেশগুলোকে আলোচনায় অন্তর্ভুক্ত করার পরামর্শ তাদের। অরণ্য গফুরের রিপোর্ট। ফারাক্কা ব্যারেজ চালুর পর ভারতের সঙ্গে কয়েক দফা স্বল্পমেয়াদী পানি চুক্তি করে বাংলাদেশ। কয়েক বছর আলোচনার পর 1996 সালে হয় 30 বছর মেয়াদী চুক্তি।
এটি বড় অগ্রগতি হলেও চুক্তিতে ছিল নানা দুর্বলতা। ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত না করা, স্বচ্ছভাবে তথ্য প্রদানের সুযোগ না থাকা, চুক্তি লঙ্ঘন করলে শাস্তির সুযোগ না থাকা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুর্বলতা থাকায় পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। চুক্তি শেষ হওয়ার আগেই তাই পর্যাপ্ত হোমওয়ার্ক করার পরামর্শ ভূরাজনীতিবিদ জাকির হোসেন খানের। এখানে শুধুমাত্র পানি সংক্রান্ত না, মনে করেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কি আসতেছে, আমাদের ইকোনমিক ইম্প্যাক্ট কি পড়তেছে, এগ্রিকালচার উপরে কি পড়বে, ফিশারিজের উপরে কি, এরকম সব ধরনের এক্সপার্ট নিয়ে সরকারের খুব দ্রুত একটা চুক্তি পর্যালোচনা কমিটি করা উচিত। আমরা বর্তমান গঙ্গা চুক্তিতে থাকবো নাকি আমরা গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র বা জিবিএম বেসিন ওয়াইজ আমরা কমিশনে যাব? এখানে বাংলাদেশ, ভারত, চীন এবং একই সাথে ভুটান, নেপালকে যুক্ত করে পুরো এই অঞ্চলের পানি ব্যবস্থাপনায় যাব, সেইটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। হাজারো ক্ষতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন সহ ফারাক্কা হুমকিতে ফেলেছে দক্ষিণ এশিয়ার বাস্তু সংস্থানকেও। তাই কূটনীতির পাশাপাশি আন্তদেশীয় নাগরিক আন্দোলন গড়ে তোলা দরকার বলে মনে করেন তিনি। যুগে এখন আরো 3টা নতুন দুর্যোগ যুক্ত হয়েছে। একটা হলো তীব্র দাবদাহ, তীব্র শৈত্যপ্রবাহ এবং আপনার যে তীব্র কুয়াশা, এটা আগে ছিল না। 5টা দেশের বিজ্ঞানীদের আসা উচিত, হাইড্রোলজিস্টদের আসা উচিত, একই সাথে ইকোনমিস্ট, এগ্রিকালচারিস্ট, ফিশারি যেটা এক্সপার্ট, তাদের সবারই আসা উচিত, বসা উচিত। ক্ষুদ্র রাষ্ট্র স্বার্থে এনে চিন্তা করা যাবে না। 54টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়েই কাজ করা দরকার উল্লেখ করে সরকারকে দ্রুততম সময়ে আন্তর্জাতিক পানি কনভেনশনে সই করার আহ্বান সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের। আগামী বছর বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতের সাথে এই চুক্তি নবায়নকালে একটি গ্যারান্টি ক্লজ, এবং যদি কোনো বিভেদ, যদি এই চুক্তিতে কোনো ধরনের মতবিরোধ দেখা যায়, চুক্তি বাস্তবায়নে কোনো সমস্যা দেখা যায়, তাহলে তার জন্য একটি তৃতীয় পক্ষের আরবিট্রেশন ক্লজ সেখানে সন্নিবেশ করা উচিত। ফারাক্কা সমস্যা সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে নালিশের বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ক্ষতিকর ইকোসিস্টেমকে সেটা ক্রাইম এগেইনস্ট দ্য হিউম্যানিটি বলে গণ্য হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মানবিক করিডোর নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো দায়িত্ব বিদেশি নাগরিকদের হাতে থাকতে পারে না জানিয়ে অবিলম্বে ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেন তারা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন। আজ দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউস ময়দানে সমাবেশের আয়োজন করে বিএনপির 3 সহযোগী সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল। খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের এই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হয় মাঠে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে খুলনার রাজপথ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বন্দর করিডোর বিদেশিদের কাছে হস্তান্তর করার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তাদের একমাত্র কাজ দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা। তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। এই জনসভা থেকে দাবি করছি, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার থেকে 2 ছাত্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন তিনি। কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব। নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বিএনপি। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। আওয়ামী লীগের শাসনামলে ধ্বংস হয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান মঈন খান। রুদ্র রফিক,
RTV, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তার সমর্থকরা। এতে ডিএসসিসির সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারীরা। সাদিয়া কানেজের রিপোর্টে বিস্তারিত। প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র পদে বসানোর দাবিতে ঢাকাবাসীর ব্যানারে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। দাবি আদায় না হয় শনিবার সকাল থেকে আবারও নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে বেলা 11টায় সচিবালয়ের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশি বাধায় সচিবালয় এলাকা ত্যাগ করে আবারও পূর্বের স্থানে আসেন আন্দোলনকারীরা। উনি আসুক, বসুক। ওনার বাবা আমাদের অনেক কিছু করে গেছেন, অনেক ভদ্র, অনেক ভালো। আমরা সবসময় দেখে আসছি ওনাকে। তা আমরা চাচ্ছি উনি বিলম্বে বসুক। ইশরাককে বসালে দেখবেন বাংলাদেশের মানুষ কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, চিন্তাই হবে না, মারামারি হবে না। নগর ভবনের কার্যক্রম বন্ধ করতে মোট 65টি তালা লাগিয়েছেন বিক্ষোভকারীরা। বন্ধ রয়েছে আঞ্চলিক অফিসগুলো। রাস্তাকে এত খণ্ড বিখণ্ড করার পক্ষে সাদেক হোসেন খোকারও ছিল না, ওনারও নাই। এবং একজন নেতা যিনি আমাদের মা বোন আত্মীয় স্বজন পারিবারিকভাবে আমাদেরকে আতিথ্যতার সহিত একজন নেতার কাছে গিয়ে আমাদের মনের আবেগের কথা বলতে পারি। তার বাবার মতনই তার কাছে গুণ আছে, যার কারণে এখন তাকে নগর পিতা হিসাবে, দক্ষিণের মেয়র হিসাবে দক্ষিণের জনগণ তাকে চায়। রোববারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাক সমর্থকরা। আদালতের রায়ের প্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, নগর ভবনের কার্যক্রম বন্ধের ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করছেন ইশরাক হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমার সাথে আমার দুই পাশে রয়েছেন আমাদের বিজ্ঞ আইনজীবী প্যানেল, যারা দীর্ঘদিন এই মামলাটি লড়েছেন এবং লড়ে তার একটি আমাদের যে কাঙ্ক্ষিত ফল ন্যায় বিচার সেটি আমাদেরকে বয়ে নিয়ে এসেছেন। আরও আছেন আমাদের পাশে সাবেক সচিব জনাব মশিউর রহমান সাহেব, যিনি এই মামলার রায় পাওয়ার পর থেকেই আমাদেরকে সব ধরনের সাচিবিক সহযোগিতা বলেন, ব্যুরোক্রেসির সাথে হ্যান্ডলিংয়ের যে বিষয়টি বলেন, সব কিছুই তিনি করে আসছেন। নিম্ন আদালতে ছিলেন অ্যাডভোকেট রফিক ভাই, উনি সেখানে রায়ের সমস্ত কার্যক্রম থেকে শুরু করে নিম্ন আদালতের পার্টটি দেখেছেন। আছেন ব্যারিস্টার এহসান ভাই, যিনি পরবর্তীতে উচ্চ আদালতের যে কোনো বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন এবং সেই ব্যাপারে উনি আমাদের আইনি সহায়তা দিচ্ছেন। এবং সর্বশেষ আমার বাম পাশে বসা আছে অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ সাহেব, যিনি একজন নিজেও আইনজীবী এবং নির্বাচন কমিশন, তিনি আমাদের ফাইলিং লয়ার বাই দ্য ওয়ে, এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ে যে বিভিন্ন সময় আমাদের আইনি সহায়তা দেওয়া এবং এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেটি আমার পক্ষ থেকে করে আসছে। এবার আমি আপনাদের দর্শক এতক্ষণ দেখছিলেন জাতীয় প্রেস ক্লাব থেকে ইশরাক হোসেনের ব্রিফিং এর অংশ বিশেষ। আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 3 আসামি খালাস পেয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হোসেন সকালে এ রায় দেন। এ রায় সন্তুষ্ট নয় জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসিয়ার পরিবার। মুখলেসুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়কে কেন্দ্র করে শনিবার সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় মাগুরার আদালত চত্বর। নিরাপত্তা বলের মধ্যে হাজির করা হয় আসামিদের। বিচার শুরুর মাত্র 21 দিনের মাথায় হতে যাওয়ার রায় শুনতে আদালত চত্বরের আশেপাশে ভিড় করেন উৎসুক জনতাও।
রায়ে অভিযুক্ত বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন বিচারক এম জাহিদ হাসান। এছাড়া হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখের খালাস দেন তিনি। এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায়। আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে এই রায় যেন কার্যকর হয়, সে বিষয়ে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে শিশুটির পরিবার। আমি সন্তুষ্ট হইনি, তিনটাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারা মারিছে। আর ওর মা তো তথ্য গোপন করে হাসপাতালে নিয়ে তো পলাইছে, তোর মাই বা কিভাবে ছাড়া পায়। গত 6 মার্চ মাগুরা শহরের নিজলান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের এ শিশু। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 13 মার্চ। 23 এপ্রিল শুরু হয় বিচার কাজ। 13 মে যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। কমিশনার জানান, আগামী 7 দিনের মধ্যে তদন্ত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও পুলিশকে সিসিটিভি ফুটেজ সহ সার্বিক সহযোগিতায় প্রস্তুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার বিচার হবে বলে আশা করেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে টিএসসি সংলগ্ন যে সিসিটিভি ফুটেজ, সেটি আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা সরবরাহ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিজস্ব তদন্ত কমিটি এক্ষেত্রে করেছে। আমরা চেষ্টা করব এরূপ একটি অপরাধের মূলত উদ্ঘাটন করা এবং সেই তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আদালতে চার্জশিট দাখিল। অনলাইন প্রতারক চক্রে 3 সদস্যকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। শুক্রবার ভোররাতে রাজধানী সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 85 ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন, 2024 সালে ভুক্তভোগী ফেসবুক পেজে পোস্ট দেখেন এই কবিরাজের মাধ্যমে অনেকেরই বাচ্চা হয়েছে। সেই লক্ষ্যে ভুক্তভোগী 25 ভরি সোনা এবং নগদ টাকা কুরিয়ার করেন। পরে প্রতারিত হয়েছে বুঝতে পারলে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ 1.5 বছর পর এই প্রতারক চক্রটিকে ধরতে সক্ষম হয় নিউ মার্কেট থানা পুলিশ। এ সময় রমনা জোনের ডিসি ফেসবুকের এমন পেজ কিংবা প্রতারণা এড়াতে দেশবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন। ওনার বাচ্চা হয় না, বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। দোয়া কবুলের অলৌকিক গল্প, এরকম একটা ফেসবুক পেজ সে পায়। 6100 টাকা পাঠায়, এখানে অনেক কিছু লাগবে, ঝাড়ফুঁক দিতে গেলে তো অনেক কিছু কিনতে হয় আমাদের। তার সাথে পরে আবার যোগাযোগ করে বলো যে ব্যবহার্য সামগ্রীর মধ্যে তো স্বর্ণ আছে, পরে 15 ভরি আরো পাঠিয়ে দেয়। তো সব মিলে 25 ভরি স্বর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া শুল্ক নীতিকে সুযোগ হিসেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এটি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের 100 পণ্যে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান রয়েছে দ্বিপাক্ষিক আলোচনাও। আরো জানাচ্ছেন তহিদুর রহমান। 1.5 মাস আগে বাণিজ্য ঘাটতির দোহাই দিয়ে বাংলাদেশ সহ 5 ডজন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির সঙ্গে সমঝোতা করতে উঠে পড়ে লাগে বাংলাদেশ সহ আক্রান্ত দেশগুলো। নয়া শুল্ক নীতি স্থগিত হয় 3 মাসের জন্য। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বাংলাদেশের জন্য ঝুঁকি নাকি সম্ভাবনা, এই বিষয়ের উপর বিল্ড এবং ডিসিসিআই এর যৌথ আয়োজন। বাংলাদেশকে এই দুর্যোগকে সুযোগ হিসেবে নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দুর্যোগকে সুযোগ হিসেবে দেখতে হবে। আমি মনে করি যে সমস্ত অনেক দিনের জমে থাকা সংস্কারের কথা আমরা বলে থাকি, এইগুলোকে করার এইটি সুযোগ। শুল্ক নিয়ে বাংলাদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সঠিক ছিল বলেও মন্তব্য করেন আলোচকরা। সয়াবিন আমরা এখন $348 মিলিয়ন অ্যাজ অফ 2023-24 অ্যানুয়ালি ইম্পোর্ট করি,
কিন্তু আমরা অন্যান্য দেশ থেকে আরো 700 থেকে $750 মিলিয়ন ইম্পোর্ট করি। সুতরাং আমাদের ইনস্ট্যান্টলি সুযোগ আছে ইউএস সয়াবিন, যেটার কোয়ালিটি কিন্তু ভালো, আমরা এই জায়গাটাকে স্টেপ আপ করার জন্য। এবং শুল্ক মোকাবিলায় বাংলাদেশ 100টি পণ্যে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বাণিজ্য সচিব। প্রথম দিনের চিঠিতে আমরা বলেছি যে আমরা 100টা প্রোডাক্টে দিব। It is about after a commodity compact. We should be otherwise called development strategy. এটা তো আসলে ট্রানজিশন স্ট্র্যাটেজি না। সংস্কার কার্যক্রমে ব্যক্তি খাতকে আরো বেশি সক্রিয় হওয়ার গুরুত্বও তুলে ধরেন বক্তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। আগামীকাল ফের 6 ঘন্টার কলম বিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। এনবিআর বিলুপ্তির ঘোষণার প্রতিবাদে এই নিয়ে চতুর্থ দিনে গড়াতে যাচ্ছে কলম বিরতি। রাজস্ব অধ্যাদেশ বাতিল, এনবিআর সংস্কার কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ ও অংশীজনের মতামতের ভিত্তিতে রাজস্ব ব্যবস্থা সংস্কারের 3 দফা দাবিতে কলম বিরতি পালন করছেন তারা। যদিও যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি থাকছে কলম বিরতির বাইরে। এদিকে পরিষদ তাদের এই আন্দোলনকে নিয়মতান্ত্রিক একটি আন্দোলন দাবি করে বলেন, বহিরাগতরা এই আন্দোলনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যা নিন্দনীয়। একই সঙ্গে তারা বলেন, সংস্কারের বিপক্ষে তারা নয়, তবে তা বাস্তবসম্মত হতে হবে। পরামর্শক কমিটির চেয়ারম্যান বরাবর গত 29/4/2025 তারিখ একটি পত্র প্রেরণ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে সবসময় খোলা ছিল, আছে এবং থাকবে। সহজ, সুবিধাজনক ও নিরাপদ লেনদেন নিশ্চিতে মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টার কার্ড যৌথভাবে চালু করেছে একাধিক কার্ড সেবা। দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে এই সেবার মোড়ক উন্মোচন করা হয়। দেশের গ্রাহকদের নিরাপদে লেনদেনের জন্য এমন উদ্যোগের প্রশংসা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ও গ্রাহকদের নির্বিঘ্নে সেবা দিতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যাবে মাস্টার কার্ড ও মার্কেন্টাইল ব্যাংক। এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। I congratulate Mercantile Bank having for launching this with MasterCard, and MasterCard I hope will expand their activities. It's not the conventional transaction and other kinds of transactions which Mercantile Bank will prove. বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ এনে সমিতিতে দ্রুত সরকারি প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদ। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সমিতিতে নতুন নেতৃত্বের দাবিও জানানো হয়। বিগত আমলে দুর্নীতির কারণে এই সেক্টরের অচলাবস্থার জন্য সালমান এফ রহমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশিদকে দায়ী করেন তারা। সকালে রাজধানী বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে বিডিএস কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক ও কেমিস্ট ঐক্য পরিষদের মুখপাত্র ডক্টর জাহিদুল বারী বলেন, দ্রুতই এই সেক্টরের উন্নয়নের জন্য সরকারি প্রশাসক নিয়োগ জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতকে বাংলাদেশ বিরোধী হিন্দুত্ববাদী সঙ্গীত বলে দাবি করেছে জুলাই মুভমেন্টের নেতারা। বলেন, পৃথিবীর অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে, বাংলাদেশেও এর পরিবর্তন করা দরকার। বলেন, 2024 সালে জাতীয় সঙ্গীতের কোনো ভূমিকা ছিল না, যেখানে কবি নজরুলের গানগুলো আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে। ফ্যাসিবাদী আদর্শ জিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের শাসনামলে হিন্দুত্ববাদী সাংস্কৃতিক আধিপত্য বিস্তার ঘটলেও তার লাগাম টানছে না সরকার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূলত স্বদেশকে অধীনস্থ করতে সক্ষম। ঈদ উল আজহার পূর্বে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা চান শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ বলেন, সরকারি শিক্ষক কর্মচারীদের মতো তাদেরও দিতে হবে সকল সুবিধা। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
5.5 লাখ শিক্ষক কর্মচারী গত এপ্রিল মাসে বেতন এখনো না পাওয়ায় শিক্ষা ভবন ঘেরাও করার ঘোষণা দেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব শামীম আল মামুন জুয়েল। খুলনা ও দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। সকালে খুলনার ডুমুরিয়ায় কয়রা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র ও খুলনা থেকে আসা জ্বালানি তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন ও হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা যান, আহত হন 6 জন। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গেল রাতে দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়া ও ইউক্রেন 1000 বন্দি বিনিময় একে অপরের সঙ্গে সম্মত হয়েছে। শুক্রবার তুরস্কের ইস্তানবুলে বৈঠকে বসেন 2 দেশের প্রতিনিধিরা। সেখানে যুদ্ধবিরতির সম্ভাবনা ও 2 দেশের শীর্ষ নেতাদের মধ্যে পরবর্তী বৈঠকের বিষয়েও আলোচনা হয়। রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদনস্কি জানান, আগামী কয়েকদিনের মধ্যে 1000 রুশ যুদ্ধবন্দির বিনিময়ে সমান সংখ্যক ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে তারা। একই বার্তা দেন ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরোভ। অবৈধ ভেনেজুয়েলীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধকালীন আইন প্রয়োগ করে বিতাড়নে ট্রাম্পের পরিকল্পনা স্থগিত রাখার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী শীর্ষ আদালতের আদেশে টেক্সাসে আটক ভেনেজুয়েলার গ্যাং ট্রেন দে আরাগুয়ার সন্দেহভাজন সদস্যদের বিতাড়ন স্থগিত করা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ পরিস্থিতিতে না থাকায় এই আইনের ব্যবহার নিয়ে সমালোচনার মধ্যে পড়েছে ট্রাম্প প্রশাসন। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই 40 রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে গুরুতর এ অভিযোগ এনেছে জাতিসংঘ। জানা যায়, রাজধানী দিল্লিতে প্রথমে আটক করা হয় রোহিঙ্গা শরণার্থীদের। এরপর লাইফ জ্যাকেট পরিয়ে তাদেরকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় প্রিয়জনকে ফিরে পেতে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগীদের পরিবার। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, গত 6 মে রাতে দিল্লি থেকে নারী, শিশু ও বৃদ্ধসহ 40 রোহিঙ্গাকে আটক করা হয়। পরে 8 মে তাদের বিমানে তুলে নেওয়ার পর জাহাজে তোলা হয়। এরপর মিয়ানমারের সামুদ্রিক সীমানার কাছে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেয় ভারতীয় নৌবাহিনী। ওই শরণার্থীরা বর্তমানে কোথায় আছে তা এখন স্পষ্ট নয়। আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে আজ মাঠে নামবে বাংলাদেশ। শেরজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না টাইগার টি-20 অধিনায়ক লিটন দাস। নাজমুস সাকিব রিপোর্টে বিস্তারিত। ক্রিকেটের সীমিত ফরম্যাটে বরাবরই পিছিয়ে বাংলাদেশ, তবে সেই চিত্রটা ভিন্ন আমিরাতের বিপক্ষে। অনভিজ্ঞ এই দলের বিপক্ষে টি-20তে বেশ শক্তিশালী টিম টাইগার্স। শারজায় প্রথম ম্যাচে নামার আগে সেই বার্তায় দিলেন বাংলাদেশ অধিনায়ক। প্রতিপক্ষকে শক্তিশালী বললেও জয়ের বিকল্প ভাবতে চান না লিটন দাস। ইউএইর মাঠে ইউএই অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম অনেক ভালো, আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। টি-20তে 3 দেখায় সবকটিতেই জয় বাংলাদেশের, যেখানে ঘরের বাইরেই 2 ম্যাচে। আমিরাতের মাটিতে এই পরিসংখ্যানটা দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। মেসেজ একটা জিনিসই থাকবে যে ফিল ফ্রি, সবাই যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস, তো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী 19 মে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20তে মুখোমুখি হবে 2 দল। এই সিরিজকে দলের সবার ছন্দে ফেরার সুযোগ হিসেবেও দেখছেন টি-20 কাপ্তান। নাজমুস সাকিব, আরটিভি। বিসিবিতে গঠনতন্ত্রে অসঙ্গতি সহ তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাপন আমলে অনিয়ম খুঁজে বের করতে দ্বিতীয়বারের মতো বিসিবিতে অভিযান শেষে এমন কথা জানিয়েছে দুদক প্রতিনিধি দল। দুদক কর্মকর্তারা জানান, নানা ক্ষেত্রে গঠনতন্ত্র সঠিকভাবে মানাও হয়নি। আলওয়ান খানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
বিগত সরকারের আমলে অন্যান্য সেক্টরের মতো দুর্নীতি অনিয়মের মহোৎসব চলেছে ক্রীড়াঙ্গনেও। দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশনে সে দুর্নীতি যেন আরো ধনী কলেবরেই হয়েছে। সেসব দুর্নীতি খুঁজে বের করতে 15 এপ্রিল প্রথমবারের মতো বিসিবিতে হানা দিয়েছিল দুদক। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আবারও তারা বিসিবিতে অভিযান চালায়। প্রথমবার যেসব বিষয়ে অসঙ্গতি পেয়েছিল তারা এবার সেসবের অনেক বিষয়ের সত্যতা পেয়েছে বলে জানায়, যার মধ্যে তৃতীয় বিভাগ বাছাইয়ে দুর্নীতি অন্যতম। 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না, সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। এছাড়া বিসিবির গঠনতন্ত্র যেভাবে থাকার কথা সেটাতেও সমস্যার কথা জানায় দুদক। এমনকি মানা হয়নি সে গঠনতন্ত্র। গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এছাড়া বিসিবিতে চাকুরির সঠিক নীতিমালা নেই বলেও জানায় দুদক। আলোয়ান খান, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।